আসসালামু আলাইকুম শিক্ষাকর চ্যানেলের প্রিয় ভিউয়ার্স, আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ভার্সনের বেসিক কোর্স সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। গত ক্লাসে আমরা হোম ট্যাব সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ইনসার্ট ট্যাব সম্পর্কে। তো এখানে ইনসার্ট ট্যাবের মধ্যে শুরুতে আমাদের পেজ রিবন, টেবিল রিবন, ইলাস্ট্রেশনস রিবন and links, header and footer, text and symbol এরকম মোটামুটি 7টার মতো আমাদের রিবন অপশন আছে। তো এই রিবন অপশনের মধ্যে আমাদের কিছু কিছু জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা আমরা বেসিক লেভেলে না জানলেই নয়। আমি আপনাদেরকে ধরে ধরে সেগুলাই দেখাবো। আমরা শুরুতেই বলেছিলাম গত ক্লাসে, যদি আপনারা আমার ওই ক্লাসটা মিস করে থাকেন তাহলে অবশ্যই উপরের আই বাটনে ক্লিক করে দেখতে পারেন, অথবা আমার চ্যানেল ভিজিট করেও এটা দেখতে পারেন। তো আমি শুরুতেই বলেছিলাম যে আমরা হোম, ইনসার্ট এবং পেজ লেআউট এই তিনটা ট্যাব সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, যাতে আপনি মোটামুটি একটা কাজ করতে পারেন। তো গত ক্লাসে আমরা হোম সম্পর্কে আলোচনা করেছিলাম, আজকে আমরা ইনসার্ট সম্পর্কে আলোচনা করব। আর এখানে যেই টপিকসগুলো আমাদের বেসিক লেভেলে জানা জরুরি আমি মনে করি, সেই টপিকসগুলার অর্থাৎ রিবন অপশনের আন্ডারে যে টুলগুলো আছে, যেই টুলগুলো আমাদের একটু বেশি জরুরি, ওই টুলগুলো আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমি এগুলো একটু ডিলিট করে ফেলি। তো এখানে শুরুতে হচ্ছে কভার পেজ। আমি এখানে পেজটাকে একটু জুম আউট করে আপনাদেরকে দেখাই। কন্ট্রোল এন্টার প্রেস করলে আমার একাধিক পেজ আসবে, কন্ট্রোল এন্টার প্রেস করলে আমার অনেকগুলা পেজ আসবে। এই সেম কাজটা আমি অন্যভাবেও করতে পারি। ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলেও এই কাজটা হতে পারে, পেজ ব্রেকে ক্লিক করলেও আমরা সেম কাজটা পাবো। তো ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক হচ্ছে নতুন পেজ নেওয়ার জন্য। আর কভার পেজ জিনিসটা কি? এটা হচ্ছে একটা বইয়ের বা একটা সিলেবাসের, আপনারা খেয়াল করে দেখবেন যে শুরুতে একটা পেজ থাকে যেটাকে আমরা কভার পেজ বলে থাকি। তো আপনি আপনার মতো করে এটাকে ডিজাইন করতে পারেন, বাট এখানে কভার পেজের মধ্যে ক্লিক করলে বাই ডিফল্ট আমরা একটা ডিজাইন পাবো। কয়েকটা ডিজাইন এখানে দেওয়া আছে ডিফল্ট, আপনি আপনার পছন্দ মতো যেকোনো একটা ডিজাইন নিতে পারেন। সাপোজ আমি এই ডিজাইনটাই নিলাম। তো এটা হচ্ছে একটা বইয়ের, বা মনে করেন যে আমি একটা বই লিখলাম, সেই বইয়ের একটা কভার পেজ হিসেবে আমি এটা ইউজ করতে পারি। আপনি আপনার মতো করে এখানে একটা নাম লিখতে পারেন, সাবটাইটেল দিতে পারেন। এটা হচ্ছে টাইটেল, এটা সাবটাইটেল, এটা হচ্ছে প্রকাশকের নাম, ঠিকানা ইত্যাদি আপনি আপনার মতো করে এখানে কাস্টমাইজ করে নেবেন। এছাড়া বিভিন্ন শেপ টেপ এখানে আপনি চাইলেই ইউজ করতে পারবেন। তো এগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো যে কিভাবে কাজ করতে পারেন, কিভাবে কাস্টমাইজ করতে পারেন। তো এটা হচ্ছে একটা কভার পেজ কিভাবে নিতে হয়। আপাতত আমি এটা ডিলিট করে দিই, আন্ডু করে দিচ্ছি। তো এটা হচ্ছে একটা কভার পেজ নেওয়ার জন্য। আর ব্ল্যাঙ্ক পেজের কাজ কি একটু আগে বললাম, যেটা নতুন পেজ নেওয়ার জন্য ব্ল্যাঙ্ক পেজ বা পেজ ব্রেক আমরা কাজ করতে পারি, অথবা কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে এন্টার প্রেস করলেও আমরা নতুন একটা পেজ পাবো। কন্ট্রোল বলতে CTRL কে আমি বুঝাচ্ছি, অল্টার বলতে ALTR যেটা আছে এটাকে আমি বুঝাচ্ছি। তো কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে এন্টার প্রেস করলে আমরা নতুন একটা পেজ পেয়ে যাব। এরপর হচ্ছে আমরা টেবিল পাবো। টেবিলটা একটু বেশি গুরুত্বপূর্ণ। টেবিল এখানে হচ্ছে টোটাল কলাম আছে 10টা এবং রো আছে, আশা করি আপনারা কলাম এবং রো চেনেন। কলাম হচ্ছে 10টা আছে এবং রো আছে 8টা। এভাবে করে এটাকে বলা হয় কলাম। এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, এগুলো হচ্ছে এক একটা কলাম। আর এই একটা রো, এই একটা রো, এই একটা রো, এই একটা রো, এভাবে করে এক একটা শোয়ানো যেগুলো আছে আনুভূমিক তলে, এগুলাকে এক একটাকে বলা হয় রো বা সারি। এই একটা রো। তো আমরা চাইলে ইনসার্ট থেকে টেবিল সরাসরি এভাবে করে নিতে পারি, বাট আমরা একটু অ্যাডভান্স লেভেলে কাজটা করব, সেই জন্য আমরা এভাবে করে না নিয়ে আমরা ইনসার্ট টেবিলে যাব। যে কোনো টেবিল নেওয়ার জন্য আমরা ইনসার্ট টেবিলে যাব, সেখানে গিয়ে নাম্বার অফ কলাম এবং নাম্বার অফ রো আমি উল্লেখ করে দিব। যেমন আমি এখানে যখন টেবিলে ক্লিক করছিলাম ফার্স্টে, আমার এখানে মাত্র 10টা কলাম এবং 8টা রো শো করছিল, কিন্তু আমি এখানে আমার ইচ্ছা মতো 10-এর অধিক সংখ্যক কলাম নিতে পারবো এবং 8-এর অধিক সংখ্যক রো আমি এখানে নিজের মতো করে নিতে পারবো। তো সাপোজ আমি এখানে 5টা কলাম নিলাম আপাতত আপনাদের বোঝানোর সুবিধার্থে, আর 4টা রো নিলাম। বাকি যেগুলো যেভাবে দেওয়া আছে ডিফল্ট আমি সেভাবেই কাজটা করব। তারপর এই কার্সারটাকে, এই যে মাউস পয়েন্টারটা আছে, মাউস পয়েন্টারটাকে, কার্সারটার ভিতরে আছে লাফালাফি করতেছে, আর এই যে মাউস পয়েন্টারটা আছে যেটা আমি এখন এই হোয়াইট পেজের মধ্যে
মুভ করতেছি, এটাকে বলা হচ্ছে মাউস পয়েন্টার। এই মাউস পয়েন্টারটাকে যখন আমি টেবিলের ঠিক কর্নারে নিব, দেখবেন যে চিহ্নটা চেঞ্জ হচ্ছে। চিহ্নটা তিনটে স্টাইলে চেঞ্জ হয়। একটা হচ্ছে এরকম, যেটা লেখার স্টাইলে চেঞ্জ হয়। আরেকটা হচ্ছে এরকম ব্ল্যাক একটা তীর চিহ্ন আসবে, যেটা একটা ঘর সিলেক্ট করার জন্য চেঞ্জ হয়। আর একটা চেঞ্জ হয় এরকম দুই দিকে মুভ করার একটা চিহ্ন দিয়ে একটা সমান্তরাল একটা উলম্ব তল তৈরি করে। তো এটা হচ্ছে মূলত একটা যে টেবিলটা আমরা নিব সেই টেবিলটাকে মুভ করার জন্য। যদি আপনি সিলেক্ট করে বা মুভ করেন তাহলে শুধু ওই দাগটাই চেপে যাবে, আর যদি সিলেক্ট ছাড়া আপনি মুভ করেন তাহলে সম্পূর্ণ দাগটা এভাবে সরে আসবে। যেমন আমি এই দাগটাকে সিলেক্ট করলাম সিঙ্গেল, তাহলে শুধু এই সিঙ্গেল দাগটাই সরে আসবে। আর যদি আমি সম্পূর্ণ দাগকে চাপাতে চাই সেক্ষেত্রে আমি এভাবে করে পুরোটা চাপিয়ে দিতে পারবো, সেক্ষেত্রে আপনার সিলেক্ট করার প্রয়োজন নেই। এইগুলো সিলেক্ট করার ক্ষেত্রে আপনার এই চিহ্নের পরিবর্তনের কাজগুলা। তো এটাকে একটু পাশে নিয়ে আসি। এছাড়া আমি যখনই টেবিল নিব ইনসার্ট থেকে, যখনই আপনি টেবিলে গিয়ে যখন এভাবে করে টেবিল নেবেন, আপনারা অবশ্যই ইনসার্ট টেবিল থেকে টেবিলটা নেওয়ার চেষ্টা করবেন। টেবিল নেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দুইটা অপশন অটো চালু হয়ে যায়। এই ডিজাইন এবং লেআউট, এই দুটো অপশন শুধুমাত্র টেবিলের জন্যই ওপেন হবে। তো ডিজাইন অপশনের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে যেগুলো আছে এগুলো বাই ডিফল্ট যেভাবে আছে আপনি এভাবে রেখে দেন। আর টেবিল স্টাইল যেটা আছে, যে রিবনটা আছে এখানে আপনি খেয়াল করে দেখবেন, এখানে এটা হচ্ছে কালার চেঞ্জ করে, এগুলা বিভিন্ন স্টাইলে কালার নেওয়ার জন্য। তো আমরা আপাতত ব্ল্যাক যেভাবে আছে এভাবে রাখলাম। এরপরে এটা হচ্ছে কালার চেঞ্জ করার জন্য বা টেবিলের স্টাইল চেঞ্জ করার জন্য। এরপর হচ্ছে শেডিং, এটা হচ্ছে যে টেবিলের ভিতরে এই শেডিং অপশনটা কিন্তু আমরা হোমেও দেখেছিলাম, এই যে এই অপশনটা। তো এটা তো হচ্ছে আপনি এখান থেকে ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে ডিজাইনে গিয়েও শেডিং অপশনটা দিয়ে কাজ করতে পারেন। যে ঘরের মধ্যে ক্লিক করবেন সেই ঘরটা আপনার কালার হয়ে যাবে। কার্সারটা আপনি যে ঘরে রাখবেন ঠিক সেই ঘরটা এরকম করে কালার হয়ে যাবে। আপনি আপনার মতো করে কালারটা চেঞ্জ করতে পারবেন ড্রপ ডাউন যে আইকনটা আছে সেটাতে ক্লিক করে। এছাড়া এটা বর্ডার, এটা কিন্তু আমরা হোমের মধ্যে দেখেছিলাম যে এখানে যে একটা অপশন আছে যে বর্ডার, অল বর্ডার কিন্তু দেওয়া ছিল। এটা চতুর্দিকে বর্ডারটা আছে, এটাই কিন্তু এটা মিন করতেছে এখানে। তো এই অপশনটা কিন্তু আমরা এখান থেকেও পাচ্ছি। একই জিনিস আপনি যদি নো বর্ডার করে দেন তাহলে এখানে কিন্তু কোনো বর্ডার থাকতেছে না। এই ঘরের মধ্যে কিন্তু কোনো বর্ডার থাকতেছে না। এই ঘরের মধ্যে যদি নো বর্ডার দিয়ে দিই তাহলে এই ঘরের মধ্যে কোনো বর্ডার থাকতেছে না, জাস্ট লেখাটা একটা এরিয়ার মধ্যেই হবে, বাট কোনো বর্ডার প্রিন্ট আউট করলে শো করবে না। এটা হচ্ছে নো বর্ডার দিয়ে কাজটা করতে পারেন, অথবা আপনি অল বর্ডার দিতে পারেন। অল বর্ডার দিলে পুরোটা আবার বর্ডার চলে আসবে। এই হচ্ছে শেডিং এবং বর্ডারের কাজ। আমি আপনাদেরকে শুধুমাত্র যে কাজগুলো আপনার না জানলেই নয়, যেগুলো আপনার খুব জানা জরুরি, মোটামুটি বেসিক লেভেলে কাজ করার জন্য আমি আপনাদেরকে কথার মাঝখানে শুধু বারবার এই জন্যই বেসিক কথাটা বলি, কারণ এটা শুধুমাত্র বেসিক লেভেলে একটা প্রাথমিক ধারণা দেওয়ার জন্য আমি আপনাদের জন্য এই টিউটোরিয়াল গুলো বানাচ্ছি। তো এটা কিন্তু অ্যাডভান্স না, অ্যাডভান্সের কাজগুলো আরো অনেক বেশি জটিল হয় এবং আরো অনেক কিছু এখানে শেখার আছে। আপনি এটা একটা দুইটা ভিডিও করে কখনো শেষ করতে পারবেন না। এগুলা 5 মাস 6 মাস 1 বছরের কোর্স থাকে। এগুলো আপনাকে মোটামুটি 50 60টা 70টা ক্লাস করে, এক একটা ক্লাস 1-1.5 ঘন্টার যদি ডিউরেশন করে আপনি হিসাব করেন তাহলে আপনার মোটামুটি 50-60-70টা ক্লাস করলেও হয়তো আপনার শেষ হতে পারে। তো এক ঘন্টা 2 ঘন্টার একটা ভিডিও দেখে আপনি কখনো এটা পুরোপুরি শেষ করতে পারবেন না। তো এই জন্য আমি আপনাদেরকে বারবার এটা বলি যে এটা শুধুমাত্র বেসিক লেভেলের জন্য। তো এই গেল শেডিং এবং বর্ডার। এরপরে এটা এই অপশনগুলো মোটামুটি আপনার এটা হচ্ছে কি একটা লাইন নেওয়ার জন্য। যেমন এই লাইনটা এখানে সিঙ্গেল আছে, আমি চাইলে এটাকে ডাবল দিয়েও এভাবে করে ড্র করতে পারি। দেখেন যেভাবে আমি দাগটা নিলাম ঠিক সেভাবে কিন্তু এটা ড্র হচ্ছে। যেদিকে আমি দাগটা এভাবে করে ড্র করবো ওই রকম স্টাইলে এটা কিন্তু ড্র হচ্ছে, বুঝতে পারছেন? চিকন করে ড্র করতে যাচ্ছি, চিকন করে দিলাম, শেষ। এভাবে করে আপনি কাজটা করতে পারেন। এটা হচ্ছে পেনের কালার, আমি যে কালারে ড্র করতে যাচ্ছি ঠিক সেই কালারটা কিন্তু ড্র হবে। এই যে ব্লু কালার ড্র করলাম, আপনি চাইলে কালার চেঞ্জ করে রেড নিতে পারেন। রেড কালার ড্র করতে যাচ্ছি তাহলে রেড কালার ড্র হবে। এটা হচ্ছে পেনের কালারটা, ঠিক আছে? আপনি কিভাবে ড্র করতে যাচ্ছেন এটা হচ্ছে পেনের কালারটা। তো আমি কন্ট্রোল ধরে রেখে মাউসের হুইলটা ঘোরাচ্ছি, যার জন্য এটা দ্রুত জুম ইন হচ্ছে, জুম আউট হচ্ছে। আপনারা যে কাজটা এখান থেকে আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে জুম আউট কিভাবে করতে হয়, তো এখান থেকে জুম আউট জুম ইন করতে পারবেন। মাউসের হুইলটা ঘুরিয়ে কন্ট্রোল বাটন ধরে রেখে মাউসের হুইলটা ঘুরিয়েও কাজটা করা যায়। তো এখান থেকে হচ্ছে আপনি পেনের কালারটা চেঞ্জ করতে পারবেন। ড্র টেবিল এটার মধ্যে তো ক্লিক করা থাকলে আপনি যদি ড্র টেবিলের মধ্যে ক্লিক করা থাকে তাহলে আপনি আপনার মতো করে ভাবে টেবিল ড্র করতে পারবেন। আবার ক্লিক করলে আপনার চিহ্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মাউস পয়েন্টার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। আর ইরেজারের কাজ হচ্ছে যে আপনি যে কোনো একটা টেবিলের যে দাগগুলো আছে এগুলোকে চাইলে এভাবে করে মুছে ফেলতে পারেন, এভাবে করে চাইলে মুছে ফেলতে পারেন, এভাবে চাইলে মুছে ফেলতে পারেন। যেটা আপনার প্রয়োজন নেই এটা আপনি জাস্ট এভাবে মুছে ফেলতে পারেন, ঠিক আছে? তো এটা হচ্ছে ইরেজারের কাজ। ইরেজার তো বুঝেনি, মুছুনি।
এটা দিয়ে হচ্ছে আপনি মুছে ফেলতে পারেন। আবার এটার মধ্যে ক্লিক করবেন, মাউস পয়েন্টারটা আবার আগের অবস্থানে ফিরে আসবে। তো এইগুলো আমাদের টেবিলের আন্ডারে ডিজাইনের কাজ, ডিজাইন ট্যাবের কাজ। এই ডিজাইন এবং লেআউট শুধুমাত্র টেবিল অপশনের জন্য চালু হবে। টেবিল যখন নেবেন তখনই আসবে, আদারওয়াইজ এটা এই দুইটা ট্যাব কখনোই আসবে না। ট্যাব শুধুমাত্র অ্যাড ইনস পর্যন্ত থাকে, ডিজাইন আর লেআউট শুধুমাত্র অপশন, এটা যখন আমরা টেবিল নিব তখনই আসবে। তো এইগুলো আমাদের ডিজাইনের কাজ। এরপরে হচ্ছে লেআউট। লেআউটের মধ্যে এগুলা যেভাবে দেওয়া আছে বাই ডিফল্ট এভাবে রাখেন। আর ডিলেট, এটা হচ্ছে যে আপনি চাইলে পুরো ডিলেট সেল করতে পারেন, একটা সেল পুরোপুরি ডিলিট করে দিতে পারেন। ওকে দিলাম, সেল ডিলিট হয়ে গেছে। আপনি চাইলে কলাম, রো, পুরো টেবিলটা ডিলিট করে দিতে পারেন। আপনি আপনার ইচ্ছা মতো এখানে কাজটা করতে পারেন। তো এটা হচ্ছে ডিলেটের জন্য। এটা হচ্ছে ইনসার্ট এবং এটা হচ্ছে কি, যে রোটা আছে সেই রোটা আপনি উপর দিকে নিতে যাচ্ছেন। সাপোজ আমি এখানে রো নিছি কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা। তো আমি চাচ্ছি যে রো আরো বাড়ানোর জন্য। তো আমি যদি বলি যে আমার এই যে এখানে লেখাটা আমি লিখবো, সেই লেখাটার উপরে একটা রো তৈরি হবে, ঠিক আছে? এই লেখাটার উপরে একটা রো তৈরি হবে, তাহলে ইনসার্ট অ্যাবভ, তাহলে উপরে রো তৈরি হবে। আবার আমি যদি বলি যে না, এই লেখাটার, এই যে আমি যে লেখাটা লিখবো সেই লেখাটার, এই যে লেখাটা লিখবো সেই লেখাটার, অর্থাৎ এই যে লেখাটা আছে এই লেখাটার নিচে একটা রো তৈরি হবে, তাহলে আমি ইনসার্ট বিলো দিব। ইনসার্ট বিলো দিলে এই লেখাটার নিচে একটা রো তৈরি হবে, এটা হচ্ছে ইনসার্ট বিলো। আর ইনসার্ট লেফট, এটা হচ্ছে কলাম, লেফট সাইডে একটা কলাম তৈরি হবে। সাপোজ আমি এখানে এটা রাখলাম কার্সারটা বা সিলেক্ট করলাম এই কলামটা, এই কলামের পাশে লেফট সাইডে হচ্ছে আমার একটা কলাম দরকার, তাহলে এভাবে ক্লিক করলাম। আবার রাইট সাইডে যদি প্রয়োজন পড়ে তাহলে এভাবে ক্লিক করলে রাইট সাইডে একটা কলাম তৈরি হবে। এই সেম কাজগুলো আপনারা মাউসে রাইট ক্লিক করে ইনসার্টে গিয়ে এখান থেকেও কাজটা করতে পারেন। ইনসার্ট কলাম লেফট, রাইট, ইনসার্ট রো, অ্যাবভ, বিলো, এইভাবে করে আপনারা কাজগুলা এখান থেকে মাউসে রাইট ক্লিক করে করতে পারেন। ইচ্ছা এক কাজ অনেকভাবেই করা যায়। আমরা এখান থেকে দেখতেছি লেআউট থেকে কাজ করতে করতে আপনারা আস্তে আস্তে বুঝবেন যে কোনটা কি কাজ। এরপর হচ্ছে মার্জ সেল। মার্জ সেল আসলে কাজটা কিভাবে করে, এটা হচ্ছে যে সাপোজ আমি এই দাগটা, মাঝখানে যে দাগটা আছে এটা মুছে ফেলতে যাচ্ছি, অথবা এই কয়েকটা, একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা ঘর, এই চারটা ঘর মিলিয়ে আমার একটা সেল হবে, এই চারটা সেল মিলে আমার একটা সেল হবে। তাহলে আমি কি করলাম, এই চারটা সেল, এই চারটা ঘর সিলেক্ট করলাম, করার পরে এই যে মার্জ সেল দিয়ে দিলে এই চারটা মিলে একটা হয়ে যাবে। বুঝতে পারছেন? আমি যদি বলি যে না চারটা না, আমার এই এতটুকু অংশ পুরোটা মিলে একটা হবে, তাহলে মার্জ সেল। ঠিক আছে? আর এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে লেখাটা কিন্তু কার্সার এখান থেকে শুরু হচ্ছে। আমি চাইলে কিন্তু কার্সারটাকে এখান থেকে শুরু করতে পারি এই অপশন দিয়ে, এই যে এখান থেকে শুরু হচ্ছে, অথবা চাইলে একদম বটম থেকে শুরু করতে পারি, অথবা চাইলে সেন্টার উপর থেকে শুরু করতে পারি, উপরের সেন্টার থেকে। আবার এটা হচ্ছে সেন্টারের সেন্টার থেকে, এই যে। আর এটা হচ্ছে সেন্টারের বটম থেকে, মানে নিচ থেকে। আর এটা হচ্ছে উপরের রাইট সাইড থেকে, এটা হচ্ছে মাঝখানের রাইট সাইড থেকে, আর এটা হচ্ছে নিচে বটম রাইট সাইড থেকে। এগুলো ক্লিক করলে বুঝতে পারবেন। আপনি যখন মার্চ করবেন তখন লেখাটা হয়তো দেখা গেছে আপনার ক্ষেত্রে বেশি যে মাঝখান থেকে শুরু করতে হতে পারে, যাতে মাঝখানে এখানে ক্লিক করে লেখাটা এখান থেকে শুরু করতে পারেন। আর এটা হচ্ছে টেক্সট ডিরেকশন, লেখাটা কোন দিকে আপনি ঘুরিয়ে লিখবেন। হয়তো এমন হয় না যে রুটিন লিখতেছেন আপনি, তো রুটিন লেখাটা লেখার জন্য এভাবে করে ডিরেকশনটা এইদিকে দিতে যাচ্ছেন, তাহলে আপনি এভাবে করে টেক্সট ডিরেকশনটা চেঞ্জ করতে পারেন। আমি কিন্তু একটা রিবন অপশনের এক একটা টুল থেকে অন্য একটা টুলসে জাম্প করতেছি, কারণ এগুলো আসলে সিরিয়াল ওয়াইজ যাওয়াটা পসিবল না, কারণ একটার সাথে একটা লিঙ্ক আপ করা থাকে, একটা টপিক্সের সাথে আরেকটা টপিক্স লিঙ্ক আপ করা থাকে, যার জন্য আমি আপনার সিরিয়াল ওয়াইজ কথাগুলো বলতেছি না। এটা হচ্ছে টেক্সট ডিরেকশন। এবার যে সেল মার্জিন, এটা যেভাবে আছে আপনি বাই ডিফল্ট এভাবে সেল মার্জিন এভাবে রেখে দেন, এটা ধরার দরকার নাই। আর শর্ট, এই কাজটা যেটা, এটা কিন্তু আমরা হোম থেকেই দেখেছিলাম, এই যে এই জিনিসটা শর্ট, দেখছেন এখানে কিন্তু আপনার লেখাটা উঠছে শর্ট, এই যে A to Z, এই অপশনটা কিন্তু আমরা লেআউটও পাচ্ছি। তাহলে এটা আপনারা জানেন, যদি আপনারা না জেনে থাকেন তাহলে গত ক্লাসে হোম ট্যাবের মধ্যে আমি যখন দেখিয়েছিলাম আপনারা ওই ভিডিওটা ঘুরে আসতে পারেন। তো এখানে আর এইটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে এটার ভিডিওটা লং করতে যাচ্ছি না। সেল মার্জিনের কাজ নেই, এটা আমি দেখিয়েছি। আর এই অপশনগুলোর কাজ আপাতত আপনার লাগবে না। আর কনভার্ট টু টেক্সট, অর্থাৎ এখানে একটা মজার ব্যাপার কি, আমি যে টেবিলটা নিয়েছি এই টেবিলের মধ্যে অনেক কিছু লিখলাম আমি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে না, আমি এই জিনিসটাকে টেবিলের মধ্যে না রেখে আমি টেবিল ছাড়া জিনিসটাকে রাখতে যাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে, প্রত্যেকটা জিনিসকে আবার একটা একটা করে কাটতে হবে, একটা একটা করে এটাকে কপি পেস্ট করতে হবে, অথবা আমি ডিজাইন থেকে ইরেজারে গিয়ে ইরেজার দিয়ে এভাবে একটা একটা করে মুছতে পারি। কিন্তু এত সব কষ্ট না করে আমি যদি কনভার্ট টু টেক্সটের মধ্যে ক্লিক করি, তাহলে যেভাবে দেওয়া আছে জাস্ট ট্যাবের মধ্যে থাকা অবস্থা ওকে দিয়ে দিব,
এটা ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে করে টেবিলগুলো মুছে যাবে আর লেখাগুলা ওই পজিশনে থেকে গিয়ে চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। কথা বুঝতে পারছেন? তো এটা হচ্ছে কনভার্ট টু টেক্সট। এরপর হচ্ছে ফর্মুলা। ফর্মুলা হচ্ছে যে ফর্মুলা এটা হচ্ছে যে আমরা যখন এক্সেল কাজ করব, এক্সেলের মধ্যে হচ্ছে আমরা এই ফর্মুলা অপশনটা পাবো। সাম, তারপর হচ্ছে ডিভিশন ইত্যাদি যে অপশনগুলো আছে এগুলো আমরা যখন এক্সেলে কাজটা করব তখন ওখানে দেখাবো। বাট এটা আপাতত অ্যাডভান্স লেভেলের টুকটাক কাজের ক্ষেত্রে আর কি আপনাদের কাজে লাগবে, আমি এখানে যাচ্ছি না। বেসিক লেভেলে আপনাদের এটা এখন আপাতত না জানলেও চলবে। শুধুমাত্র 3টে ভিডিওতে আমি আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি আপনারা আপাতত এগুলো মাথার মধ্যে রাখার চেষ্টা করেন। এগুলা একটু ভালোভাবে জানতে পারলে বাকি কাজগুলো আস্তে আস্তে আপনাদের ইনশাল্লাহ হয়ে যাবে। তো এত অ্যাডভান্স লেভেল আপনাদের যাওয়া লাগবে না। এটা অ্যাডভান্স না, বাট মোটামুটি আপনাদের হয়তো বা মাথার মধ্যে রাখতে একটু অসুবিধা হতে পারে। তো আমি জাস্ট যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি নর্মাল কাজ, ওগুলো আপনারা আগে একটু মাথার মধ্যে রাখার চেষ্টা করেন। তো এই হলো আমাদের ডাটা রিবনের অপশনের আন্ডারে যে অপশনগুলো আছে ওগুলো আপনাদেরকে বললাম। অ্যালাইনমেন্টটা বললাম। এরপর হচ্ছে সেল সাইজ, এটা হচ্ছে যে আমাদের যে সেলগুলো আছে টেবিলে যে ঘরগুলো আছে এগুলোর সাইজটা আসলে কেমন হবে। এখানে হাইট দেওয়া আছে, এই হাইটটা নর্মালি এতটুকু আছে 0.27 ইঞ্চ। আমি এটাকে চাইলে বাড়াতে পারি, চাইলে এভাবে করে বাড়াতে পারি। মার্চ করার কারণে দুঃখিত, এখানে আসলে মার্চ করার কারণে এটা বাড়তেছে না। এই যে এটা হচ্ছে হোয়াইট কমানো, হোয়াইট চাইলে আমি কমাতে পারি বাড়াতে পারি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কমানো বাড়ানো, আর এটা হচ্ছে হাইট বাড়ানো কমানোর জন্য। তো মার্চ করার কারণে এখানে আসলে হাইটটা এভাবে বাড়তেছে না। আমি অন্য একটা টেবিল নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন হাইটটা কিন্তু বাড়ছে, অনেক বাড়ছে। 0.8 করার কারণে এটা অনেক বেড়ে গেছে। 0.27 ছিল, মানে 0.2 ছিল 0.8 করে দিলাম, দেখছেন হাইটটা অনেক বেড়ে গেছে। আবার যখন এটা আমি সিলেক্ট করে পুরোটা সিলেক্ট করলাম, এই যে এখান থেকে কিন্তু পুরোটা সিলেক্ট করা যায়। এই যে আইকনটা আছে, আইকনের মধ্যে ক্লিক করলে পুরো টেবিলটা সিলেক্ট হয়। এখান থেকে আমি চাইলে হাইটটা আবার কমাইতে পারি। এই যে আগের অবস্থানে নিয়ে আসছি 0.2। তো এখন এখান থেকে হাইট কমাতে পারবেন টেবিলের যে সেলগুলো আছে, এবং এটা দিয়ে হচ্ছে আপনার ওয়াইড যে পাশাপাশি যে দূরত্বটা আছে সেটা আপনি চাইলে বাড়াতে পারেন কমাতে পারেন। আর ডিস্ট্রিবিউট রো এটাও যেভাবে আছে বাই ডিফল্ট এভাবে করে রেখে দিবেন। এগুলোতে আসলে এভাবে আপনার আপাতত প্রয়োজন নেই। প্রত্যেকটা অপশনেরই কাজ আছে, যদি কাজ না থাকতো তাহলে এই অপশনগুলো এখানে দিত না। বাট আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বেসিক লেভেলে আপনার যতটুকু না জানলেই নয়, শুরুতে বলছিলাম আমি জাস্ট আপনাদেরকে ঠিক ততটুকু এখানে জানানোর চেষ্টা করতেছি। এরকম অ্যাডভান্স কোনো কিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি না বা করছি না। অ্যাডভান্স গুলো হচ্ছে আপনাদের পরে দেখাবো ইনশাল্লাহ কোনো এক ভিডিওতে। আপাতত আপনারা জাস্ট বেসিক লেভেলের যে অপশনগুলো আপনাদের জানা জরুরি টুকটাক কাজ করার জন্য সেগুলো আমি আপনাদেরকে এখানে বলে যাচ্ছি। তো এই অপশনগুলো যেভাবে আছে বাই ডিফল্ট এভাবে রেখে দিতে পারেন। অটো ফিট এটাও এভাবে বাই ডিফল্ট রেখে দেন। এটা হচ্ছে যে এই লেখা যে আমি যখন টেবিলটা নিলাম সেটা কিন্তু খেয়াল করে দেখবেন এই মার্জিন থেকে এই মার্জিনের মধ্যেই হয়েছে। তো আমি যদি এইভাবে সিলেক্ট করে এটাকে অটো ফিটের মধ্যে ক্লিক করে কন্টেন্ট আকারে দিয়ে দিই, অর্থাৎ কন্টেন্ট বললে কি বোঝাচ্ছি, যেমন আমি দুইটা অক্ষর লিখলাম, এখানে এখানে দুইটা অক্ষর লিখলাম, এখানে দুইটা তিনটা অক্ষর লিখলাম, তারপর এভাবে লিখলাম। লেখার পরে আমি যখন এটাকে এইভাবে সিলেক্ট করব, করার পরে অটো ফিট কন্টেন্ট উইন্ডো দিলে তো উইন্ডো অনুসারে হবে। ফিক্সড কলাম ওয়াইড এটা দিলে ফিক্সড কলাম যে সাইজটা দিব সেই সাইজ অনুসারে হবে। আর অটো ফিট কন্টেন্ট দিলে আমি যে কন্টেন্ট গুলো লিখলাম না এই কন্টেন্ট অনুসারে এই জিনিসটা এখানে ফিট হবে। দেখতে পাচ্ছেন এই যে FH যতটুকু দূরত্ব দরকার ঠিক ততটুকু হয়েছে, HGH যতটুকু দূরত্ব দরকার এতটুকু হয়েছে। আসলে আমি সময়টাকে বাঁচানোর জন্য উল্টাপাল্টা অক্ষর আপনাদেরকে এখানে টাইপ করে দেখাচ্ছি, সময় সেভ করতেছি, তো একটু বুঝে নেবেন। FH টা হচ্ছে যতটুকু দূরত্ব ছিল ততটুকু এখানে হিসেবে নিয়ে নিচ্ছি। H যতটুকু দূরত্ব ছিল এতটুকু অটো ফিট অপশন থেকে আমরা এখান থেকে নিতে পারি। যদি আপনার মনে হয় যে আমি অটো ফিট অপশনটা ক্লিক করে এখানে আমার যতটুকু টেবিলের লেখার আসলে দরকার ততটুকু আমি রাখতে যাচ্ছি, আপনি এই কাজটা এখান থেকে করতে পারবেন। তো এইগুলো আমাদের অটো ফিটের কাজ। এরপরে মার্চ সেলের মধ্যে মার্চ সেল তো আমরা দেখালাম। এরপর হচ্ছে স্প্লিট সেল। স্প্লিট সেলের কাজটা আসলে কি, সাপোজ আপনার এখানে মনে আছে আমি আপনার এখানে 1 2 3 4 5টা কলাম আছে, আমি চাচ্ছি এখানে 5টা কলাম না, আমি এতটুকু, এইটা কিন্তু একটা রো এর মধ্যে 5টা কলাম আছে, ঠিক আছে, এই এতটুকু দূরত্বের মধ্যে 5টা কলাম আছে, আমি যাচ্ছি এখানে 10টা কলাম হবে। তাহলে আমি কি করব, স্প্লিট সেলে যাব, স্প্লিট টেবিল না কিন্তু স্প্লিট সেল। তো এখানে আমি নাম্বার অফ কলাম রাখবো 10টা আর নাম্বার অফ রো রাখবো একটা রো, আর কলাম হবে কয়টা 10টা। আপনি আপনার ইচ্ছা মতো এখানে নাম্বারটা বাড়িয়ে দিতে পারবেন। আমি আপাতত 10টা দেখাচ্ছি, 10টা হয়ে গেছে 1 2 3
4 5 6 7 8 9 10 একটা রো এর মধ্যে 10টা কলাম কিন্তু এখানে হয়ে গেছে। এইভাবে করে আমরা স্প্লিট সেল করতে পারি। আবার স্প্লিট টেবিলের কাজ কি, আমি কার্সারটা যেখানে রাখবো সেখান থেকে টেবিলটা ভেঙে যাবে, সেখান থেকে টেবিলটা ভেঙে যাবে। অর্থাৎ দেখা গেছে যে আপনি একটা ডকুমেন্টের মধ্যে একটা টেবিল নিলেন, তো ওই টেবিলের মধ্যে আপনি এতটুকুর মধ্যে আপনার কাজ সেরে ফেললেন। এখন আপনার কাছে মনে হলো যে না, আমি এই টেবিলটাকে যেভাবে আছে এভাবেই রাখতে চাচ্ছি, বাট ডিলিট করতে চাচ্ছি না আবার। তো এই টেবিলটা যদি এই টেবিলটা থেকে আলাদা হয়ে যায়, তাহলে আমার জন্য আরেকটা কন্টেন্ট নতুন করে লেখাটা সুবিধা হবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, কার্সারটা এখানে রেখে স্প্লিট টেবিলের মধ্যে ক্লিক করলে এই টেবিলটা যেখানে রাখছেন ঠিক সেখান থেকে কিন্তু ভেঙে গেছে। নিচে দুটাই ছিল, এই দুইটা কিন্তু রয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে যে স্প্লিট টেবিলের কাজ। তো স্প্লিট টেবিল দিয়ে হচ্ছে টেবিলটাকে ভাঙা হয়, আর স্প্লিট সেল দিয়ে হচ্ছে সেলটাকে ভাঙা হয়। এই হচ্ছে স্প্লিট সেল এবং স্প্লিট টেবিলের কাজ। সেল দিয়ে হচ্ছে নতুন নতুন সেল নেবেন, একাধিক সেল। আর স্প্লিট টেবিল দিয়ে হচ্ছে টেবিলটাকে ভেঙে ফেলবেন। টেবিলে যে জায়গায় কার্সারটা রাখবেন, মনে করেন এখানে কার্সারটা রাখলাম, টেবিল দিব, টেবিলটা এই জায়গা বরাবর ভেঙে যাবে, মাঝখানে একটা গ্যাপ তৈরি হবে। আর মার্জ সেলের কাজ তো অবশ্যই আগে বললাম। মার্জ সেল হচ্ছে কি, একাধিক সেলকে সিলেক্ট করে মার্জের মধ্যে ক্লিক করলে সেই জিনিসটা একটাই পরিণত হবে, ঠিক আছে। পুরোটা সিলেক্ট করে এই যে মার্জ দিলাম, একটা হয়ে গেছে। সিলেক্ট করে মার্জ দিলে একটাই সেলে পরিণত হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মার্জ সেলের কাজ। মার্জ একটা হয়ে গেছে। এইভাবে করে আমরা মার্জ সেল কাজটা করতে পারি। তো আশা করি আপনারা ইনসার্টের টেবিলের আন্ডারে যে ডিজাইন এবং লেআউট অপশনটা আছে এটা বুঝতে পারছেন, মোটামুটি একটা ধারণা পাইছেন। এরপরে আমরা পিকচার আসি, তার আগে এগুলো ডিলিট করে দিই। এরপরে পিকচার। তো পিকচার শব্দটা দ্বারাই বোঝা যাচ্ছে যে এটা আসলে কি, এটা হচ্ছে ছবির পিকচার নেওয়া। সাপোজ আমি এখান থেকে একটা পিকচার নিতে যাচ্ছি, আমার এখানে পিকচার আছে কিনা আদৌ আমি তো জানি না। আসলে কিছুদিন আগে আমি এটাকে উইন্ডোজ দিছিলাম, তো যার জন্য মনে হয় না কোনো পিকচার সেভ করা আছে। দুঃখিত, আসলে আমার এখানে কোনো পিকচার সেভ করা নাই। তো এটা আসলে পিকচার দ্বারা মূলত কোন একটা পিকচারকে এখানে আপনার ইনসার্ট করা আপনাকে বোঝাচ্ছে। একটা মিনিট, না এখানে কোনো পিকচার নাই। মূলত কোন একটা পিকচারের মধ্যে জাস্ট আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে ইনসার্টে ক্লিক করলে আপনার এখানে পিকচারটা চলে আসবে। আপনি এইভাবে করে একটা পিকচার নিতে পারেন। তো এটা হচ্ছে পিকচারের কাজ, সহজ একটা বিষয়। আর ক্লিপ আর্ট এটা আপনার লাগবে না। শেপটা একটি গুরুত্বপূর্ণ, কারণ শেপ দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি। এখানে অনেক রকমের শেপ আছে, আপনার পছন্দ মতো যে শেপটা আপনার প্রয়োজন হবে আপনি ওই শেপটা এখান থেকে নেবেন। অনেক অনেক রকমের শেপ আছে, আমি এখানে সবগুলো আপনাকে দেখানো সম্ভব না। আমি জাস্ট একটা দিয়ে দেখাচ্ছি যে এই একটা শেপ আমি নিলাম, এটাকে আমি এভাবে ড্র করব। ড্র করার পরে এটা যদি আমি স্টাইল চেঞ্জ করতে চাই, তাহলে মাউসের রাইট ক্লিক করব। এখানে কিন্তু কাট, কপি, পেস্ট, অ্যাড টেক্সট অনেকগুলো অপশন আছে। সাপোজ আমি ফরম্যাটে যাব, এই শেপটার ফরম্যাটে যাওয়ার পরে এখান থেকে শেপের যে স্টাইলটা আছে সেই স্টাইলের মধ্যে ক্লিক করলাম। এখান থেকে আমি এখানে অনেক রকমের স্টাইল আছে, তাহলে আমি এই স্টাইলটাই নিব। ক্লিক করলাম, ওকে দিব, ব্যাস স্টাইল চেঞ্জ হয়ে গেছে। আর খেয়াল রাখবেন যে কোনো শেপের মধ্যে লিখতে চাইলে মাউসের রাইট ক্লিক করতে হয়, তারপর অ্যাড টেক্সট দিতে হয়। যে কোনো শেপের মধ্যে লিখতে চাইলে অ্যাড টেক্সট দিতে হয়, আর যে কোনো শেপের ফরম্যাট চেঞ্জ করতে চাইলে ফরম্যাট অপশনে গিয়ে আপনারা কাজটা করবেন। তো এইগুলো আমাদের শেপের আন্ডারের কিছু টপিকস। আর আপনারা যখন একটা শেপ নেবেন তখনই আপনার এই ফরম্যাট অপশনটা চালু হয়ে যাবে। শেপের ক্ষেত্রে যখন এই ফরম্যাট অপশনটা চালু হবে, মোটামুটি সমস্ত শেপের ক্ষেত্রে একই ফরম্যাট চালু হয়। তো ফরম্যাটের মধ্যে ড্র টেক্সট বক্স একটা অপশন থাকবে। এটার কাজ হচ্ছে যে, যেমন আমি এখন এখানে কিন্তু অ্যাড টেক্সট দিছি, একটা শেপ নেওয়ার পরে অ্যাড টেক্সট দিছি, আর এখানে আমার কিন্তু অ্যাড টেক্সট দেওয়ার প্রয়োজন পড়ে না। এখানে কিন্তু ডিফল্ট একটা অ্যাড টেক্সট দেওয়া বক্স অলরেডি এখানে করাই আছে ওদের। জাস্ট শেপটা ড্র করলেই অ্যাড টেক্সট ওয়ালা একটা আমি বক্স পেয়ে যাব। আর এখানে কিন্তু আমার একটা শেপ নেওয়ার পরে, যেভাবে করে একটা শেপ নিয়েছিলাম, নেওয়ার পরে সেই শেপের মধ্যে কিন্তু আমি অ্যাড টেক্সট দিয়ে তারপর লেখাটা লিখতে হয়েছে। আর এখানে কিন্তু এটা করার প্রয়োজন নেই। আর অ্যাড টেক্সট দেওয়ার পরে টেক্সট ডিরেকশনে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার ডিরেকশন চেঞ্জ হবে, লেখার যে ডিরেকশনটা আছে সেটা চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন। এরপরে ক্রিয়েট লিংক, এটা আপনার প্রয়োজন নেই। এটা হচ্ছে আপনার শেপের যে ডিজাইনটা আছে, কালার বা ডিজাইন আউটলাইন ইত্যাদি আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। এখানে বিভিন্ন স্টাইল আছে, আপনার যে এখন যেটা দরকার আপনি এখান থেকে নিতে পারেন। এটা কিন্তু এই যে এই আইকনটাতে, এই যে ড্রপ ডাউন যে আইকনটা আছে এটার মধ্যে ক্লিক করলে আপনারা পাবেন মোর,
ঠিক আছে। এরপর হচ্ছে শেপের ফিল কালারটা। ফিল কালার বলতে ভিতরের কালারটাকে বোঝায়। তো আমি চাচ্ছি যে ফিল কালারটা এখান থেকে ব্লু করতে বা রেড নিতে, এটা নিলাম। আর আউটলাইন বলতে শেপের যে বাইরে যে দাগটা আছে না, বাইরের এই যে আউটলাইন, এই যেটা বাইরে যে দাগটা আছে এটাকে বলা হয় আউটলাইন। তো শেপ আউটলাইন যদি আমি এখানে ব্ল্যাক করে দিই তাহলে এটা ব্ল্যাক হয়ে যাবে, বুঝতে পারছেন এটা ব্ল্যাক হয়ে গেছে। এভাবে করে শেপ ফিল ভিতরের কালারটা চেঞ্জ করতে পারেন। শেপ আউটলাইনে ক্লিক করলে শেপের যে বাইরে যে দাগটা আছে সেটা আপনার চেঞ্জ হবে। এরপর হচ্ছে শেপ চেঞ্জ। আপনি চাইলে যে শেপটা, আমি এখানে একটা রেক্টেঙ্গেল শেপ নিচ্ছি, আপনি চাইলে এটাকে রাউন্ডেড রেক্টেঙ্গেল শেপ নিতে পারেন এরকম করে, মানে আপনি আপনার মতো করে এখান থেকে চেঞ্জ করতে পারেন। ধরেন আমি একটা অ্যারো চিহ্ন নিলাম, তীর চিহ্ন, রাইট অ্যারো, এভাবে করে আমি একটা অ্যারো চিহ্ন নিলাম। আপনি এখান থেকে আপনার মতো করে শেপটাকে চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে শ্যাডো ইফেক্ট। শেপের পিছনে আপনি একটা শ্যাডো দিবেন, এই যে দিতে পারছেন, এটা একটা 3D একটা ইফেক্ট আর কি। তো এটা চাইলে আপনারা কি করতে পারেন, বিভিন্ন স্টাইল, এখানে বিভিন্ন স্টাইল আছে, এই যে স্টাইল দেখছেন, বিভিন্ন একটা স্টাইল আছে, আপনি আপনার মতো করে এখান থেকে স্টাইলগুলো চেঞ্জ করতে পারেন। ব্যাক স্পেস দিয়ে কেটে দিচ্ছি, সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে কেটে দিচ্ছি। তো এটা হচ্ছে যে আপনার শ্যাডো এভাবে করে নিতে পারেন। এটা 3D ইফেক্ট দেওয়ার জন্য আপনারা এই কাজটা করতে পারেন। এরপর হচ্ছে শ্যাডোটা আপনার কোন দিকে তৈরি হচ্ছে, যেমন এই বরাবর তৈরি হয়েছে, আপনি চাইলে এখান থেকে ডিরেকশনটা চেঞ্জ করতে পারেন। এই যে ডিরেকশন চেঞ্জ হচ্ছে, খেয়াল করে দেখেন শ্যাডোটা কিন্তু চেঞ্জ হচ্ছে ডিরেকশনটা। এই যে উপর দিকে যাচ্ছে শ্যাডোটা, এই বরাবর হবে, এই বরাবর হবে, আর একটু উপরে উঠবে। আপনি আপনার মতো করে ডিরেকশনটাকে চেঞ্জ করতে পারেন। এটা যে শ্যাডো ডিরেকশন। এর হচ্ছে 3D ইফেক্ট। এই যে শ্যাডোটা নিলাম এটা কিন্তু 2D, 2 ডাইমেনশনাল আছে। আমি চাইলে এটাকে একটা 3D একটা ভাব দিতে পারি। দেখতে পাচ্ছেন এই যে এইভাবে করে একটা 3D একটা ভাব চলে আসছে, এই যে 3D একটা ভাব চলে আসছে, দেখেন শেপটা কিন্তু এটা 3D একটা ভাব চলে আসছে। তো আপনারা চাইলে এভাবে একটা শেপের একটা 3D একটা ইফেক্ট এখান থেকে দিতে পারেন। আর পজিশন, এটা হচ্ছে আমরা এটা লেখার পরে, সাপোজ আমি এখানে একটা লেখা লিখলাম, এই লেখাটা আমি কপি পেস্ট করি। আচ্ছা, মনে করেন আমি এখানে কোনো একটা লেখা লিখলাম, সেই লেখাটার কোন জায়গাটাতে এই শেপটা থাকবে, কিভাবে থাকবে, সেটার জন্য আমরা এখানে পজিশন করে দিতে পারি। এই যে লেখাটা এইভাবে থাকবে, না এইভাবে থাকবে, না এইভাবে থাকবে, না এইভাবে থাকবে, আসলে কিভাবে থাকবে লেখাটা, শেপে কোন পাশে কিভাবে কোন পজিশনে থাকবে, সেজন্য আমরা এখানে পজিশনটা কাজটা করতে পারি। এরপর হচ্ছে ব্রিং ফন্ট। এটা হচ্ছে যে একটা শেপ, আমি আরো কয়েকটা শেপ আপনাদেরকে ড্র করে দেখাই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। সাপোজ আমি এখানে একটা শেপ নিলাম রেক্ট্যাঙ্গেল, এটা হবে রেড কালার। এরপরে আরেকটা শেপ নিব, এটা হচ্ছে রাউন্ড, সাপোজ এটার ফিল কালারটা নিচ্ছি ব্লু। এরপরে আরেকটা শেপ নিব আমি ইনসার্ট থেকে, শেপ, এটা কালারটা নিচ্ছি ধরেন ব্ল্যাক। এখন আমি চাচ্ছি যে এই যে ব্লু কালারের যে শেপটা আছে এই শেপটাকে ব্ল্যাক কালারের শেপের উপরে নিয়ে আসতে যাচ্ছি। তো আমি এভাবে যত টানাটানি করি এটা কিন্তু আসবে না, এটা কাজটা হচ্ছে কি ব্রিং ফ্রন্ট, সামনে চলে আসবে। এটা ক্লিক করলে আপনারা ফ্রন্ট ফরওয়ার্ড পাবেন। ফ্রন্ট মানে হচ্ছে এক লাফ দিয়ে আপনি সামনে চলে আসবে, আর ফরওয়ার্ড মানে হচ্ছে একটা একটা করে, যতগুলো লেয়ার থাকবে প্রত্যেকটা লেয়ারের একটা একটা করে সে সামনে আসবে। সাপোজ আমি মনে করেন যে স্যান্ড ব্যাগ দিলে একদম সবার পিছনে চলে যাচ্ছে, আবার ফরওয়ার্ড দিলে একটা সামনে আসছে, এই যে শুধুমাত্র লালটা সামনে আসছে, আবার যদি ফরওয়ার্ড দিই তাহলে আরেকটা সামনে আসছে। মানে ফরওয়ার্ড মানে হচ্ছে কি একটা একটা সামনে আসবে, আর ফ্রন্ট মানে হচ্ছে এক লাফে সামনে চলে আসবে। ঠিক একইভাবে ব্যাকওয়ার্ড মানে হচ্ছে একটা একটা করে পিছনে যাবে, আর ব্যাক মানে হচ্ছে এক লাফে পিছনে চলে আসবে। আর অ্যালাইনমেন্ট দ্বারা বোঝাচ্ছে যে শেপটা আমি এতটুকু গ্যাপে রাখলাম, এটা এতটুকু গ্যাপে রাখলাম, তারপর এটাকে এতটুকু গ্যাপে রাখলাম। তারপর শিফট ধরে রেখে আমি যদি সবগুলো শেপকে সিলেক্ট করি, শিফট ধরে রেখে আমি সবগুলো শেপকে সিলেক্ট করলাম, করার পরে অ্যালাইনমেন্টে গিয়ে যদি এখান থেকে যে কোনো একটা অ্যালাইনমেন্ট চুজ করলাম, সাপোজ অ্যালাইন লেফট, তাহলে এই লেফটে যে একটা শেপ ছিল না, সেই শেপ বরাবর জিনিসটা কি অ্যালাইনমেন্ট হয়ে গেছে। এটা হচ্ছে অ্যালাইন লেফট।
আবার এই সিলেক্ট থাকা অবস্থায় শিফট চাপ দিয়ে আমি সবগুলোকে সিলেক্ট করলাম, করার পরে যে গ্রুপে ক্লিক করলাম, গ্রুপ, সবগুলো একটা গ্রুপ হয়ে গেছে। ফলে আমি একটাকে সিলেক্ট করলে সবগুলো কিন্তু একসাথে সিলেক্ট হয়ে যাবে এবং আমি আমার মতো করে যদি খুশি দিকে মুভ করতে পারবো। একটা সিলেক্ট করলে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এটা হচ্ছে গ্রুপ করা। ঠিক আছে, এটা হচ্ছে রোটেট। আপনি কোন দিকে রোটেট করতে যাচ্ছেন, ভার্টিক্যালি, যে বিভিন্ন স্টাইলে রোটেট হচ্ছে, এটা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টাইলে এটা কিন্তু রোটেট হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি লেফট, ভার্টিক্যাল, হরিজন্টাল ইত্যাদি স্টাইল এটা কিন্তু রোটেট করা যায়। আর টেক্সট ওয়াপিং, এটা হচ্ছে যে আমরা ওই যে বললাম না, ইনসার্টে যখন একটা ছবি নিব না, সেই ছবিটা কিন্তু, ছবি যদি এখানে আমার পিসিতে নাই, উইন্ডোজ দেওয়ার কারণে কোনো ছবি এখানে ডিফল্ট কোনো ছবি আমি দেখতে পাচ্ছি না, তো কোনো ছবি না থাকার কারণে দেখাতে পাচ্ছি না, এই জন্য দুঃখিত। আপনি যখন একটা ছবি নিবেন, নেওয়ার পরে সেই ছবিটাকে কিন্তু আপনি ধরে এরকম করে ধরে মুভ করতে পারবেন না। সেই ছবিটাকে মুভ করার জন্য আপনাকে অবশ্যই, ছবি যখনই নিবেন, এই ঠিক এরকম একটা ফরম্যাট অপশন চালু হবে। ছবিটাকে আপনি এইভাবে করে মুভ করার জন্য আপনাকে অবশ্যই যে টেক্সট ওয়াপিং এর মধ্যে ক্লিক করতে হবে। তো আমি এটাকে আনগ্রুপ করে দিই। এই যে টেক্সট ওয়াপিং এর মধ্যে ক্লিক করে সবসময় বিহাইন্ড টেক্সট অথবা ইন ফ্রন্ট অফ টেক্সট, এই দুটো অপশনে যে কোনো একটা অপশন ক্লিক করবেন যখনই একটা ছবি নিবেন। যখনই একটা ছবি নিবেন আপনারা ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে পিকচারে যাবেন, যখন এখান থেকে একটা ছবি ক্লিক করে ইনসার্ট দিবেন, তখনই ছবিটা এখানে চলে আসবে। সাপোজ এই ছবিটা আসলো, এখন এই ছবিটাকে আপনি এইভাবে করে মুভ করতে পারবেন না চাইলে। কেন পারবেন না? এটা ডিফল্ট এভাবে দেওয়া আছে, এটা মুভ করা যায় না। তো এটাকে মুভ করার জন্য আপনাকে কি করতে হবে, ওই ছবি যে নিয়েছেন, ছবি নেওয়ার সাথে সাথে এরকম ফরম্যাট অপশন চালু হয়ে যায়। সেই ফরম্যাটের মধ্যে আপনারা টেক্সট ওয়াপিং এ গিয়ে বিহাইন্ড টেক্সট অথবা ইন ফ্রন্ট অফ টেক্সট যে কোনো একটা, এই দুটো অপশনে যে কোনো একটা অপশন চালু করবেন। আশা করি আমি আপনাদেরকে বুঝতে পারছি, হয়তোবা ছবিটা থাকলে আর একটু ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারতাম। তো এটা হচ্ছে টেক্সট ওয়াপিং থেকে বিহাইন্ড টেক্সট অথবা ইন ফ্রন্ট অফ টেক্সট, এটা দিয়ে আপনারা ছবিটাকে যেদিকে খুশি সেদিকে মুভ করতে পারবেন ছবি নেওয়ার পরে আর কি। ছবি নেওয়ার পরে ফরম্যাটে গিয়ে এই কাজটা করবেন। আর এই সেম কাজটা আমরা শেপের মধ্যেও চাইলে করতে পারি, ইন ফ্রন্ট অফ টেক্সট অথবা বিহাইন্ড টেক্সট। বিহাইন্ড টেক্সট মানে হচ্ছে টেক্সটের পিছনে, আর ইন ফ্রন্ট অফ টেক্সট মানে হচ্ছে কোন একটা টেক্সট লিখলে সেই টেক্সটের সামনে চলে আসবে। তো এইগুলো মোটামুটি, আর এগুলার কোনো, এগুলো যেভাবে দেওয়া আছে ডিফল্ট, এভাবে ডিফল্ট থাকলেও এগুলো ধরার দরকার নেই। তো এইগুলো মোটামুটি আমরা একটা ইনসার্ট থেকে শেপ নেওয়ার পরে শেপের আন্ডারে যে ফরম্যাট অপশনটা আছে সেখানে আমরা এই অপশনগুলো দেখতে পাবো। কি কি আছে এই অপশনগুলো, আমরা এখান থেকে নতুন শেপ নিতে পারবো, শেপের যে স্টাইলটা আছে সেটা চেঞ্জ করতে পারবো, এটা হচ্ছে শেপের কালারটা চেঞ্জ করতে পারবো, শেপের ভিতরের যে কালারটা আছে ফিল কালার সেটা চেঞ্জ করতে পারবো, শেপের আউটলাইনটা চেঞ্জ করতে পারবো, এবং শেপটার যে কাঠামোটা আছে সেটা চেঞ্জ করে দিতে পারবো, এবং শ্যাডো ইফেক্ট দিতে পারবো। শ্যাডোটা কোন দিকে যাবে, ডানে বামে উপরে নিচে সব দিকে দিতে পারবো। 3D একটা ইফেক্ট দিতে পারবো, শেপটাকে 3D একটা ভাব দিতে পারবো। এরপর পজিশন, একটা লেখার মধ্যে সেই শেপটা কোন দিকে থাকবে, লেখাটা কোন দিকে থাকবে আর শেপটা কোন দিকে থাকবে। আবার একাধিক শেপ থাকলে সেই শেপটা ডান উপরে যাবে না নিচে থাকবে, আগে কোনটা থাকবে পরে কোনটা থাকবে, সেই 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 জিনিসগুলো কিন্তু আমরা ব্রিং ফন্ট স্যান্ড ব্যাক বা টেক্সট ওয়াপিং দ্বারা কাজটা করতে পারি। আর অ্যালাইনমেন্ট দ্বারা কি বোঝাচ্ছে, যে একটা শেপটা আপনি এইভাবে রাখছেন, শেপের যে অ্যালাইনমেন্ট আছে লেফট বরাবর একদম সব যাতে একটু সমানভাবে থাকে, সেজন্য আমি শিফট ধরে রেখে সবগুলো সিলেক্ট করে অ্যালাইনে ক্লিক করে অ্যালাইন লেফট দিলে সবগুলো লেফট বরাবর অ্যালাইনমেন্ট হয়ে যাবে। গ্রুপ করলে আমরা সবগুলো চাইলে গ্রুপ করে রাখতে পারি, রোটেট দিয়ে আমরা সবগুলো চাইলে ঘুরাতে পারি। এইগুলো হচ্ছে আমাদের ইনসাইটের অন্তর্ভুক্ত শেপের কাজ। আশা করি এটা বুঝতে পারছেন। এরপর হচ্ছে স্মার্ট আর্ট। তো এখানে স্মার্ট আর্ট, গ্রাফ চার্ট এগুলো দেখাবো। আর লিঙ্কের আন্ডারে যেগুলো আছে, লিঙ্কে রিবন অপশনের আন্ডারে যেগুলো আছে এগুলো আমরা বেসিক লেভেলে আলোচনা করবো না, এটা অ্যাডভান্স লেভেলে আমরা দেখাবো। এবং হেডার ফুটারের ক্ষেত্রে হেডার ফুটারটাও অ্যাডভান্স লেভেলে দেখাবো, কারণ হেডিং এর ক্ষেত্রে একটা ঝামেলা হয়, সেটা হচ্ছে যে আপনি একটা পেজের মধ্যে হেডিং নিচ্ছেন, কিন্তু একাধিক পেজ যখন নিচ্ছেন ওই সবগুলো পেজে কিন্তু হেডিংটা চলে আসে। তো এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ। আমরা শুধুমাত্র এখানে স্মার্ট আর্ট বা গ্রাফ চার্ট পর্যন্ত দেখাচ্ছি। আর ওয়ার্ড আর্ট অপশনটাও দেখাই দিই, এটা আসলে কি, এটা হচ্ছে যে লেখার একটা স্টাইল আর কি। এখানে বিভিন্ন স্টাইল আছে, সাপোজ আমি স্টাইলটা নিলাম, এখানে আপনি আপনার লেখাটা লিখবেন, লেখার পরে এখানে ওকে দিলে ওই লেখাটা এই স্টাইলে চলে আসবে। ঠিক আছে, আর ওই যেটা বলছিলাম যে এই লেখাটাকে কিন্তু আপনি মুভ করতে পারতেছেন না, ওই যে ছবির মতো একটা ছবি নিলে যেরকম মুভ করা যায় না, দেখতে পাচ্ছেন এই যে এরকম, এই জিনিসটা কি আমরা ফেস করব যদি একটা ছবি নিই। তো আমি কিন্তু লেখাটা মুভ করতে পারতেছি না, দেখতে পাচ্ছেন। তো এটার জন্য আমি কি করতে হবে, ফরম্যাটে গিয়ে ওই যে টেক্সট ওয়াপিং যেটা বলছিলাম, ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে দিব। এখন আমি চাইলে এটাকে মুভ করতে পারবো যদি খুশি সেদিকে। এই সেম কাজটা আপনারা একটা পিকচার যখন নেবেন ইনসার্ট থেকে, সেম এই কাজটাই করে নেবেন। তো এইগুলো হচ্ছে আমরা চাইলে আমরা এখানে স্টাইল চেঞ্জ করতে পারি, বিভিন্ন স্টাইল আছে এখানে। ঠিক আছে,
তো এটা ফরম্যাট অপশনটা প্রত্যেক ক্ষেত্রে, শেপের ক্ষেত্রে, পিকচারের ক্ষেত্রে, অথবা এরকম মাত্র যেটা নিলাম ওয়ার্ড আর্ট, এটার ক্ষেত্রে এরকম চলে আসে। ড্রপ ক্যাপ এটাও এটার কাজ, আর এই যে এখানে যে কাজটা আমরা দেখাইলাম না, এই যে এটা পজিশন, এটার কাজ প্রায় সেম। তো এটার আলোচনা এখানে করলাম না। ড্রপ ক্যাপ অবজেক্ট, এটা একটু বেশি ইম্পর্টেন্ট, আমি এই অপশনগুলো এখান থেকে কেটে দিই। আমি আপনাদেরকে সিরিয়াল মেনটেন করে দেখাতে পারছি না, এই জন্য দুঃখিত, একটু এলোমেলো হচ্ছে। তো ওয়ার্ডারটা হচ্ছে এটা, আর টেক্সট বক্সটা হচ্ছে আরেকটা টেক্সট বক্স। ওই যে বাই ডিফল্ট আপনারা এখানে টেক্সট বক্স পেয়ে যাচ্ছেন, একটা শেপ নিয়ে টেক্সট অ্যাড টেক্সট দেওয়ার চাইতে আপনারা চাইলে এখানে টেক্সট বক্স নিয়েও কাজটা করতে পারবেন। কুইক পার্টস এটা লাগবে না। অবজেক্ট আসলে কাজটা কি, অবজেক্ট এটা ইম্পর্টেন্ট। অবজেক্টের কাজটা হচ্ছে যে আপনি যখন অবজেক্টের মধ্যে ক্লিক করবেন, অবজেক্ট থেকে ইকুয়েশন 3. অন্যগুলো আপনার দেখার দরকার নেই, ইকুয়েশন 3.0 তে যাবেন, ওকেতে ক্লিক করবেন। এরপরে এখান থেকে ধরেন আমার রুট লাগবে, তাহলে আমি এখানে যাব, এই যে এই রুটটা নিলাম, তারপর রুট নিয়ে আপনি আপনার মতো করে যে মার্কিং গুলো আছে, নাম্বারিং গুলো ওগুলো দিবেন, বারে ক্লিক করবেন, এটা চলে যাবে। প্রত্যেকবার এভাবে অবজেক্টে গিয়ে এই কাজটা করতে হবে। অবজেক্ট ইকুয়েশন 3.0, ওকে। আবার ধরেন ভগ্নাংশ লাগবে, সরি ভগ্নাংশ লাগবে, তাহলে আগে ভগ্নাংশ নিব, তারপর রুট লাগলে আবার রুট নিব, নিচে নামবো, যদি আবার রুট লাগে তাহলে আবার রুট নিলাম, এভাবে করে বাইরে ক্লিক করবো, এটা চলে যাবে। আচ্ছা, এখানে আরো অনেকগুলো অপশন আছে, আপনারা একটা একটা করে ক্লিক করে করে দেখবেন, আপনার যখন যেটা প্রয়োজন পড়বে আপনি ওই অপশনটা এখানে ক্লিক করে পেয়ে যাবেন। তো আমি ভিডিওটা বেশি লং হয়ে যাবে দেখে আমি আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি না। এখানে এখানে এই যে আরো অনেকগুলো সিম্বল পাবেন, ইটা, থিটা, ল্যামডা, গামা, সব ধরনের, আলফা, বিটা, সব ধরনের চিহ্ন এখানে আছে, ওমেগা, সিগমা, সব যত চিহ্ন আপনার প্রয়োজন আছে ফিজিক্সের ক্ষেত্রে আপনি এই ধরনের চিহ্নগুলো পেয়ে যাবেন, ক্যালভিন ইত্যাদি যে চিহ্নগুলো আছে, নিউ ইত্যাদি সব ধরনের চিহ্নগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তো আপনার যখন যেটা প্রয়োজন হবে আপনি এখানে ক্লিক করে এখান থেকে নিয়ে নেবেন। এই যে লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, সবগুলো চিহ্ন কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি এটা ডিটেলস আর বলতেছি না, আপনারা ক্লিক করে এখানে বুঝে নেবেন। তো এই হচ্ছে আমাদের অবজেক্ট ইকুয়েশন 3.0 এর কাজ। আপনারা যদি ভিডিও বুঝতে অসুবিধা হয় একটু টেনে টেনে আরেকবার কষ্ট করে দেখে নেবেন, যদিও আমি সিকোয়েন্স ঠিক রাখতে পারতেছি না, আসলে একটার সাথে একটা লিঙ্ক আপ করা। তো এরপর হচ্ছে ডেট এন্ড টাইম, এটা আসলে কিছু না, এটা জাস্ট এখানে কিছু ফরম্যাট দেওয়া আছে যেটা আপনি হাতেও লিখতে পারেন। তো এখানে কিছু ডিফল্ট ফরম্যাট দেওয়া আছে, সেই ফরম্যাটের মধ্যে আপনি ক্লিক করে ডেট এন্ড টাইমটা নিতে পারেন। আর সিগনেচার লাইন এটা আপনার প্রয়োজন নেই। এরপর হচ্ছে ইকুয়েশন, এটা হচ্ছে আমরা ম্যাথের যে ইকুয়েশন গুলো আছে, বিভিন্ন ধরনের ইকুয়েশন আমরা এখান থেকে ক্লিক করেও ইকুয়েশন গুলো নিতে পারি। এটা হচ্ছে ইকুয়েশনের জন্য। এটা হচ্ছে ইকুয়েশনের জন্য। এরপর হচ্ছে সিম্বল, এখানে হচ্ছে অনেক ধরনের সিম্বল আপনারা যেগুলো রিসেন্টলি ইউজ করছেন সেগুলো পেয়ে যাবেন। আর মোর সিম্বলে ক্লিক করার পরে, এখানে নর্মাল টেক্সট থাকবে, এখান থেকে আপনারা SYMBOL সিম্বল লিখে ইন্টারপ্রেস করবেন। তারপর এখান থেকে আপনারা আপনাদের যে সকল সিম্বল গুলো দরকার সবগুলো সিম্বল, মোটামুটি টেক্সটের ক্ষেত্রে যা যা সিম্বল দরকার আমি মনে করি ইনশাল্লাহ সবগুলো সিম্বল এখানে পেয়ে যাবেন। সিম্বল কিন্তু অবশ্যই এখানে লিখবেন, লেখার পরে এখানে যতগুলো সিম্বল আছে আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ওই যে আমরা একটু আগে যেটা দেখাইছিলাম, অবজেক্ট থেকে ইকুয়েশন 3.0 তে গিয়ে ইত্যাদি, থিটা, মিটা, তারপর ল্যামডা, গামা, তারপর গামা, এই যে নিউ, এই যে গামা, এই যে ইটা ইত্যাদি যে চিহ্নগুলো আছে, ওমেগা ইত্যাদি যে চিহ্নগুলো আছে, সবগুলো চিহ্ন কিন্তু আমরা এখানে পেয়ে যাব। এছাড়া আপনার যে চিহ্নগুলো প্রয়োজন আছে, এই যে পাই চিহ্ন, সব ধরনের চিহ্ন, যে কোন চিহ্ন, ঠিক আছে, এই যে বিলংস টু ইত্যাদি যে চিহ্নগুলো আছে সবগুলো চিহ্ন কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। যে প্রফেশনাল ইত্যাদি যে চিহ্নগুলো আছে সব চিহ্ন কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। অবশ্যই কিন্তু সিম্বল লেখাটা এখানে লিখতে হবে। তো এটা কিন্তু আমরা সিম্বলে গেলে পাবো, আর আপনি যে সিম্বলটা রিসেন্ট ইউজ করবেন সেই সিম্বলটা কিন্তু এখানে থেকে যাবে, শো হবে। এই যে গুণ চিহ্ন, ভাগ চিহ্ন, এই চিহ্নগুলো কিন্তু আমরা কিবোর্ডে পাবো না সরাসরি, আমরা এখানে সিম্বল থেকে গিয়ে কাজটা করতে হবে। তো আশা করি এখানে ইকুয়েশন, সিম্বল এগুলা কি বুঝতে পারছেন। ম্যাথের জন্য ইকুয়েশন, আর সিম্বল তো বিভিন্ন ধরনের সিম্বল নেওয়ার জন্য। অবজেক্ট থেকে আমরা বিভিন্ন ধরনের রুট নিব, ডেট এন্ড টাইম থেকে হচ্ছে একটা টাইমের ফরম্যাট নিব। এরপর হচ্ছে ড্রপ ক্যাপটা লাগবে না, যেটা আমরা ফরম্যাটের মধ্যে দেখেছিলাম। ওয়ার্ডারটা হচ্ছে কি বিভিন্ন স্টাইলে লেখাটার জন্য, এটা লাগবে না। টেক্সট বক্স হচ্ছে একটা শেপ নিয়ে টেক্সট দিলে যে জিনিসটা হয় সেই জিনিসটা আমরা এখান থেকে সরাসরি পেয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে যে
টেক্সট বক্সের কাজ। পেজ নাম্বার হচ্ছে যে টপ অফ পেজ, বটম অফ পেজ। টপ অফ পেজ দিলে হচ্ছে আপনার একটা পেজে যে নাম্বারগুলো থাকে না, সেই নাম্বারগুলো এখান থেকে শুরু হবে, যে 1 নাম্বার পেজ। যদি আরো একাধিক পেজ আমি নিই, তখন এই যে কন্ট্রোল এন্টার দিলাম, একাধিক পেজে 2 নাম্বার পেজ হয়ে গেছে অটোমেটিক। তবে এটা আবার কিছু অ্যাডভান্সের কাজ থাকে, ওগুলো আজকে আর কি আলোচনা করলাম। এটা অ্যাডভান্স কোনো ভিডিও নেক্সট টাইম বানানো হলে ইনশাল্লাহ আপনাদেরকে আলোচনা করে দেখাই দিব। এরপর হেডার ফুটারটা, এটাও সেম পেজ নাম্বার মতো করেই কাজ করে। এরপরে ক্রস রেফারেন্স অর্থাৎ লিঙ্ক যে রিবনটা আছে, এটার আন্ডারে যে অপশনগুলো আছে, টুলগুলো, আমি আপনাদেরকে এগুলো এখন দেখাচ্ছি না, বেসিক লেভেলে আশা করি আপনাদের এগুলো প্রয়োজন পড়বে না। এরপর হচ্ছে স্মার্ট আর্ট এবং গ্রাফ চার্ট। এটা আসলে কি, স্মার্ট আর্ট হচ্ছে বিভিন্ন ধরনের শেপ টেপ নেওয়ার জন্য, যেমন আপনার বিজ্ঞান বইয়ের মধ্যে এরকম দেখবেন, যেমন খাদ্য পিরামিড। খাদ্য পিরামিড সম্পর্কে আপনার মোটামুটি সবাই একটা ধারণা আছে আমি মনে করি। তো এখানে খাদ্য পিরামিড, যেমন এখানে প্রোটিন, সরি এটা হচ্ছে ফ্যাট, এটা হচ্ছে প্রোটিন, এটা হচ্ছে কার্বোহাইড্রেট, মানে কোন খাবারটা কতটুকু বেশি প্রয়োজন, এই ধরনের যে সিম্বলগুলো আছে এগুলো আপনারা স্মার্ট আর্টের মধ্যে এখানে পেয়ে যাবেন। এই ধরনের অনেক অনেক সিম্বল এখানে আছে, যে একটা পাই চিত্র আছে এখানে। আপনার যখন যেটা প্রয়োজন পড়বে আপনি এখান থেকে, এটা একটা গ্রাফস আর্ট আর কি, এগুলোকে বলা হয় গ্রাফস আর্ট। এটা হচ্ছে ইলাস্ট্রেশন, যে রিবন অপশনটা আছে তার আন্ডারে আমরা এটা পাবো। তো এখান থেকে আপনার গ্রাফস আর্টস গুলো হচ্ছে এখান থেকে পেয়ে যাবেন। আপনার যখন যেটা প্রয়োজন হবে আপনি এখান থেকে সেটা নিয়ে কাজ করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের স্মার্ট আর্টের কাজ। এরপরে হচ্ছে আমরা এটা বাইরে ক্লিক করে এখান থেকে ব্যাক স্পেস যদি আমরা দিয়ে দিই, আপনারা কিন্তু বাইরে ক্লিক করতে হবে, কি ক্লিক করে, মানে যেটা যে আউটলাইন থাকে না, ওই আউটলাইনের মধ্যে ক্লিক করে তারপর ব্যাক স্পেস দিবেন, আদারওয়াইজ এটা কিন্তু কাটবে না। যে কোনো শেপের মধ্যে আপনারা আউটলাইনের মধ্যে ক্লিক করে তারপর ব্যাক স্পেস দিলে এটা কেটে যাবে। এরপর হচ্ছে গ্রাফ চার্ট। এটা হচ্ছে যে গ্রাফ চার্ট, আপনারা তো মোটামুটি গ্রাফ চার্ট যারা 9-10 পড়ছেন ইংলিশ বইয়ে, গ্রাফ চার্ট সম্পর্কে একটা ধারণা আপনাদের অবশ্যই আছে। এটা হচ্ছে কি বিভিন্ন ধরনের গ্রাফ চার্ট, বিভিন্ন কোম্পানির, এখানে কিন্তু অনেক ধরনের গ্রাফ চার্টের স্টাইল কিন্তু আছে, বিভিন্ন স্টাইল আছে দেখতে পাচ্ছেন। বিভিন্ন কোম্পানির বা একটা দেশের যে কোনো কিছুর ওঠানামার ক্ষেত্রে আমরা এই ধরনের গ্রাফ চার্টটা পেয়ে থাকি। আর এখানে আপনার এই যে নামগুলো আছে না, নাম এবং যে মানগুলো আছে, এই নাম এবং মানগুলো কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন না। চেঞ্জ করতে গেলে আপনাকে এইভাবে এটা একটা এক্সেল শিট ওপেন হয়ে যায়। এক্সেল জিনিসটা কি সেটা আমি আপনাদেরকে আরো বিস্তারিত ভেঙে দেখাবো নেক্সট ভিডিওগুলোতে। এটা হচ্ছে অন্য একটা প্রোগ্রাম, মাইক্রোসফট অফিসেরই। মাইক্রোসফট, আমরা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে আছি, মাইক্রোসফট ওয়ার্ড, আর আমাদের কিন্তু এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল, অন্য একটা প্রোগ্রামে এটা কিন্তু অটোমেটিক ঢুকাই দিয়েছে। আমি যে শুরুতে বললাম না যে একটার সাথে একটা লিঙ্ক করা, এরকম আর কি। তো এক্সেল এক্সেল জিনিসটা কি, এটা আমি নেক্সট কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো, এক্সেল প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করবো বেসিক লেভেলের। তো এখানে আপনারা নাম চেঞ্জ করতে চাইলে, যেমন ক্যাটাগরি 1 আছে, আমরা এখানে ক্লিক করে এটাকে যদি 3 করে দিই, তাহলে এখানে 3 চেঞ্জ হয়ে গেছে। আবার এখান থেকে যদি আমি মানটা চেঞ্জ করে দিই, দেখছেন 483 হয়ে গেছে, যে 483 অনেক বড় হয়ে গেছে। তো এখানে মান চেঞ্জ করলে এখানে চেঞ্জ হবে, এটা কেটে দিব, ওয়ার্ড থেকে যাচ্ছে। এইভাবে করে আমরা গ্রাফ চার্ট নিতে পারি। আর গ্রাফ চার্ট নিলে আমরা যখন ইনসার্ট থেকে গ্রাফ চার্টটা নিব, তখনই গ্রাফ চার্ট নেওয়ার সাথে সাথে এখানে 3টা আরো এক্সট্রা আমার ট্যাব তৈরি হবে। একটা হচ্ছে ফরম্যাট ট্যাব, যেটা আমরা শুরুতে দেখাইছিলাম ফরম্যাট সম্পর্কে। ফরম্যাট, সবগুলো ফরম্যাটই সেম অপশনই শো করে। আর লেআউট, এটার ডিজাইন এবং লেআউটের মধ্যে আবার অনেকগুলো অপশন চালু হয়, যেটা অ্যাডভান্স লেভেলে আপনারা কাজ করতে গেলে এগুলো দেখতে পাবেন। আপাতত আমি বেসিক লেভেলের জন্য আপনাদেরকে এগুলো দেখাচ্ছি না। এখানে হচ্ছে বিভিন্ন স্টাইল আছে, এই যে কালার চেঞ্জ করতে পারবেন, স্টাইল চেঞ্জ করতে পারবেন। তো ডিজাইন অপশনে গেলে এরকম ক্লিক করে করে এগুলো বুঝতে পারেন। আপনাদের যদি খুব বেশি প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আপনারা এগুলো ক্লিক করে করে দেখতে পারেন, বাট আমার মনে হয় না আপনাদের বেসিক লেভেলে এগুলো বেশিটা প্রয়োজন আছে। তো এটা হচ্ছে আমরা গ্রাফ চার্টের মধ্যে গেলে এই অপশনগুলো পেয়ে যাব। আপাতত ডিজাইন আর লেআউটটা দেখাচ্ছি না, অর্থাৎ গ্রাফ চার্ট নেওয়ার পরে ডিজাইন আর লেআউট যে অপশনটা চালু হয় সেগুলো আমি আলোচনা করবো নেক্সট কোনো ভিডিওতে। আপাতত বেসিক লেভেলের প্রয়োজন নেই আপনাদের। তো এইগুলো আমাদের স্মার্ট আর্ট, বিভিন্ন ধরনের শেপ নেওয়ার জন্য। আর গ্রাফ চার্ট হচ্ছে কি, বিভিন্ন ধরনের গ্রাফ চার্ট নেওয়ার জন্য। আর শেপ তো বললামই, বিভিন্ন ধরনের শেপ নেওয়ার জন্য। আর ক্লিপ আর্ট প্রয়োজন নেই। পিকচার, আমার পিসিতে পিকচার না থাকার কারণে দেখাতে পাচ্ছি না। পিকচার নেওয়ার পরে আপনারা নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। তো এইগুলো আমাদের মোটামুটি ইনসার্ট ট্যাবের আন্ডারে যে সকল রিবন অপশনগুলো আছে, সেই রিবন অপশনগুলো। তো এই ছিল আজকের ক্লাস। ক্লাসটা মোটামুটি একটু বেশি লেন্থি হয়ে গেছে আমার মনে হয়, মোটামুটি 45 মিনিটের মতো প্রায় হয়ে গেছে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। আর দয়া করে সকলে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর যেহেতু আমি সিকোয়েন্স ঠিক রাখি নাই, একটা থেকে আরেকটাতে জাম্প করে করে চলে গেছি, তো আমার মনে হয় আপনারা যদি এটাকে স্কিপ করে দেখেন তাহলে আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে। আর আমার বোঝানোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন।
আমার চাইতে আপনারা অবশ্যই হয়তো বেশি জেনে থাকতে পারেন। আর আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।